নমস্কার ভাই এবং বোনেরা, প্রতিশ্রুতি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখানে তোমরা পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা মূলত এই চ্যানেলটিতে জিকে জিএস বিষয়ের উপর পড়াশোনা করব এবং জানব সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আমরা কাল করেছিলাম এসএসসি জিডি পরীক্ষার প্র্যাকটিস সেট নম্বর 8, তো এটা করেছিলাম। কিন্তু আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট করব না। আজকে আমরা করব 2024 সালের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন, সেটা 22 তারিখের 4 নম্বর শিফট পর্যন্ত আমি করিয়েছিলাম। ঠিক আছে, তো ওটা আজকে আমরা করব 23 তারিখের, মানে 23শে ফেব্রুয়ারির প্রথম শিফট। ঠিক আছে, 23শে ফেব্রুয়ারির ফার্স্ট শিফটটা আমরা আজকে করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, যে সাইখম মীরাবাই চানু একজন ড্যাশ। সাইখম মীরাবাই চানু একজন ড্যাশ, মানে সাইখম মীরাবাই চানু তিনি কে ছিলেন? ভারতীয় বক্সার, ভারতীয় কুস্তিগির, ভারতীয় ভারোত্তোলক, ভারতীয় সাইক্লিস্ট। তিনি কে ছিলেন? ভারতীয় ভারোত্তোলক ছিলেন। ঠিক আছে, সাইখম মীরাবাই চানু ভারতীয় ভারোত্তোলক ছিলেন। ঠিক আছে, দেখো তিনি 2020 সালের টোকিও অলিম্পিকে মহিলাদের 49 কেজি বিভাগে রৌপ্য পদক সহ বেশ কয়েকটি পদক জিতেছেন। তাহলে তিনি 2020 সালের টোকিও অলিম্পিকে মহিলাদের 49 কেজি বিভাগে রৌপ্য পদক সহ বেশ কয়েকটি পদক জিতেছিলেন। 2020 টোকিও অলিম্পিকে, প্যারিস অলিম্পিকে কিন্তু না। 2024 প্যারিস অলিম্পিকে তিনি কিছু জিততে পারেননি। আর মীরাবাই চানুকে পদ্মশ্রী এবং খেলরত্ন সহ বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নটা যাওয়া যাক। কি বলেছে পরের প্রশ্নটা? আভ্যন্তরীণ বাণিজ্য কৌশলের মাধ্যমে বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য ব্যবহৃত দুটি প্রধান রূপ কি? আভ্যন্তরীণ বাণিজ্য কৌশলের মাধ্যমে বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য ব্যবহৃত দুটি প্রধান রূপ কি? ঠিক আছে, এখানে কি বলছে? ট্যারিফ এবং সাবসিডি, কোটা এবং সাবসিডি, ট্যারিফ এবং মূল্য নিয়ন্ত্রণ, ট্যারিফ এবং কোটা। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তো এটা হবে ট্যারিফ এবং কোটা। ট্যারিফ এবং কোটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য কৌশলের মাধ্যমে বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য ব্যবহৃত দুটি প্রধান রূপ। ঠিক আছে, তো ট্যারিফ এবং কোটা কি এগুলি দেখো। ট্যারিফ হলো আমদানি করা পণ্যের ওপর আরোপিত কর। মানে তুমি ধরো কোনো দেশ থেকে কিছু একটা মাল আনছো জাহাজে করে, ঠিক আছে, তো ওখান থেকে আমদানি সেই মালগুলো যে আসছে এখানে, সেই মালের ওপর যে একটা কর বসবে, তো সেটাকে বলা হয় ট্যারিফ বলা হয়। আর কোটা হলো কোনো নির্দিষ্ট পণ্যের আমদানির পরিমাণের উপর সীমা। মানে তুমি চাইলেই যে কোনো পণ্য যত ইচ্ছা আনতে পারবে না, তার একটা নির্দিষ্ট সীমা আছে, সেটাকে বলা হয় কোটা। ঠিক আছে, মানে ওদের চাহিদা যেমন সেই অনুযায়ী পণ্য আসবে, তার বেশি আসবে না। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের খোলা সীমান্ত রয়েছে? নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের খোলা সীমান্ত রয়েছে? চীন, পাকিস্তান, মায়ানমার নাকি নেপাল? তো এইখানে তোমার রয়েছে নেপালের সাথে খোলা সীমান্ত রয়েছে। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকেই তো যাওয়া যায় দার্জিলিং যেতে, নেপাল পড়ে না? নেপালের সাথে তোমার মানে কোনো ভিসা বা পাসপোর্ট লাগে না, তুমি এমনি যেতে পারবে গাড়ি করে বা হেঁটে। ঠিক আছে, সেক্ষেত্রে যদিও কিছু ডকুমেন্টস তোমাকে দেখাতে হয়, কিন্তু পাসপোর্ট বা ভিসা লাগে না। মানে পাসপোর্ট ভিসার মতো জটিল যে ডকুমেন্টসগুলো ওগুলো লাগে না। তো এগুলোকে বলতে ভারতের খোলা সীমান্ত বলেছে এগুলোকে। ঠিক আছে, বাকি এই তিন দেশের সঙ্গে কিন্তু তোমার ভিসা লাগে, ভিসা পাসপোর্ট এগুলো লাগে। কি বলেছে? এর অর্থ হলো দুটি দেশের মানুষের চলাচল বেশিরভাগ ক্ষেত্রে সীমাহীন।
খোলা সীমান্ত ভারত এবং নেপালের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং সাংস্কৃতিক বিনিময়কে সহজতর করে। দুটি দেশের নাগরিকরা ভিসা বা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারেন। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো, বলছে ভারতের আর্থিক বা অর্থবর্ষ কবে থেকে কবে পর্যন্ত হয়, মানে ভারতের যে অর্থবর্ষ সেটা কবে থেকে কবে পর্যন্ত হয়, 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর, নাকি 1 এপ্রিল থেকে 31 মার্চ, নাকি 1জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, নাকি 1জুলাই থেকে 30জুন। মানে টোটাল যেগুলো দেওয়া আছে পুরো টোটাল 12 মাসের হিসেব দেওয়া আছে, কিন্তু সেটা কোন সাল থেকে শুরু কোনটায় শেষ সেক্ষেত্রে হবে 1এপ্রিল থেকে 31মার্চ। মানে ভারতের যে অর্থবর্ষ শুরু হয় সেটা হলো 1এপ্রিল এবং শেষ হয় 31মার্চ। মানে 2024 সালে যদি হয় 2024 সালে 1এপ্রিল শুরু হলো, ঠিক আছে, এবং এটা সেটা শেষ হবে 2025 সালের 31মার্চ। ঠিক আছে, 31মার্চ শেষ হলো। তো তারপরে আবার পরেরটা শুরু হবে 2025 সালের 1এপ্রিল থেকে শুরু হবে, তারপরে আবার 2026 সালের 31মার্চ শেষ হবে, এভাবে। ঠিক আছে, এটা দেখো, অর্থবর্ষ বাজেট, কর মূল্যায়ন এবং আর্থিক প্রতিবেদনের জন্য গুরুত্বপূর্ণ। অর্থবর্ষ বাজেট, কর মূল্যায়ন এবং আর্থিক প্রতিবেদনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, যে আমি এগুলো করাচ্ছি এর সব পিডিএফগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমাকে অনেকেই কমেন্ট করছে যে এই পিডিএফগুলো দেওয়ার জন্য, তো পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে সব ফ্রিতে আপলোড করে দিই, কোনো রকম টাকা পয়সা লাগে না। তো শুধু টেলিগ্রাম চ্যানেলে ঢুকে একবার পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। আমি প্রতিদিন ভিডিও করার পর পরের দিন পিডিএফগুলো আপলোড করি। ঠিক আছে, সেই দিনই আমি সঙ্গে সঙ্গে আপলোড করি না, কারণ ভিডিওগুলো তোমরা ভিডিওটা দেখবে তারপরে তো পিডিএফটা পড়বে, তাই পিডিএফটা আমি পরের দিন আপলোড করি। ঠিক আছে, তো পরের প্রশ্নটা দেখো কি বলেছে, ঋষিকেশের তৃতীয় গ্র্যামি পুরস্কার কোন অ্যালবামের জন্য এসেছিল? ঋষিকেশের তৃতীয় গ্র্যামি পুরস্কার কোন অ্যালবামের জন্য এসেছিল? ঋষিকেশের তৃতীয় গ্র্যামি পুরস্কার কোন অ্যালবামের জন্য এসেছিল বলো তো? আচ্ছা, আগে এটা বলো যে ঋষিকেশ কি? ঋষিকেশ হলেন একজন ভারতীয় সুরকার। ঠিক আছে, ভারতীয় সুরকার এবং পরিবেশবিদ। তিনি সুরকার সঙ্গে পরিবেশবিদও। ঠিক আছে, এবার তিনি বলছে তিনি কোন কোন অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন বলো তো? কোন অ্যালবামের জন্য তিনি পেয়েছিলেন? ডিভাইন টাইটস এই অ্যালবামের জন্য তিনি তার তৃতীয় গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, মানে 3 নম্বর গ্র্যামি পুরস্কার ডিভাইন টাইটসের জন্য পেয়েছিলেন। এটা দেখো, এই অ্যালবামটি ঋষিকেশ, এই অ্যালবামটি ঋষিকেশ এবং স্টুয়ার্ট কোপল্যান্ডের মধ্যে একটি যৌথ প্রচেষ্টা। তাহলে ঋষিকেশ এবং স্টুয়ার্ট কোপল্যান্ডের মধ্যে একটি যৌথ প্রচেষ্টা হলো ডিভাইন টাইটস। ঠিক আছে, স্টুয়ার্ট কোপল্যান্ড ইনিকে কিংবদন্তি রক ব্যান্ড দ্য পুলিশের ড্রামার। কিংবদন্তি যে রক ব্যান্ড নিশ্চয়ই শুনেছ নাম। ঠিক আছে, রক ব্যান্ড দ্য পুলিশ, এটা একটা ব্যান্ডের নাম। ঠিক আছে, তো এই ড্রামার হলেন মানে স্টুয়ার্ট কোপল্যান্ড। ঠিক আছে, পরে ফোনটা দেখো কি বলেছে, কোন ধরনের শুটিং খেলায় খেলোয়াড়রা 10 মিটার, 25 মিটার এবং 50 মিটার দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে গুলি করে? কোন ধরনের শুটিং খেলায় খেলোয়াড়রা 10 মিটার, 25 মিটার এবং 50 মিটার দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে গুলি করে? তীরন্দাজি, রাইফেল শুটিং, স্কিট শুটিং নাকি বায়াথলন? কোন ক্ষেত্রে এটা হবে? রাইফেল শুটিং। ঠিক আছে, রাইফেল শুটিংয়ে খেলোয়াড়রা 10 মিটার, 25 মিটার এবং 50 মিটার দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে গুলি করে। তীরন্দাজি যে মোটামুটি 70 মিটারের মতো থাকে। ঠিক আছে,
আচ্ছা এটা দেখো কি বলেছে, এই খেলাটি আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন আইএসএসএফ দ্বারা পরিচালিত হয়। আইএসএসএফ ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন দ্বারা পরিচালিত হয়। তীরন্দাজি হতো তীর ছুঁড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে এক ধরনের খেলা। মানে এই দুটি খেলায় মোটামুটি একই, এই যে রাইফেল শুটিং এবং তীরন্দাজ মোটামুটি একই, কিন্তু সাধারণত অলিম্পিক ইভেন্টে 70 মিটার দূরত্ব থাকে এবং রাইফেল শুটিংয়ে থাকে 10, 25 এবং 50 মিটার, সেক্ষেত্রে তীরন্দাজিতে থাকে 70 মিটার। আর স্কিট শুটিং কি? স্কিট শুটিং হলো এক ধরনের মাটির কবুতর শুটিং, যেখানে অংশগ্রহীরা নির্দিষ্ট স্টেশন থেকে বাতাসে উড়ে যাওয়া মাটির কবুতর লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা করে। মানে তোমার কিছু জিনিস কবুতর বা পায়রার মতো কিছু জিনিস তোমার উড়িয়ে দেয়, মাটির জিনিস সেগুলো থাকে, আর ওইগুলো তোমার এই অংশগ্রহণকারীরা ওইগুলোকে আঘাত করার চেষ্টা করে, সেটাকে বলে স্কিট শুটিং। আর বায়াথলন কি? বায়াথলন হলো ক্রস কান্ট্রি স্কিইং এবং রাইফেল শুটিংয়ের সংমিশ্রণ, যেখানে খেলোয়াড়রা স্কিইং এবং লক্ষ্যবস্তুতে গুলি করার মধ্যে বিকল্প করে। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলেছে। কুদানকুলাম কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কেরালা, বিহার, তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ? কোন রাজ্যে অবস্থিত? এটি তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, দেখো বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ান কোম্পানি অ্যাটমস্ট্রয়েক্সপোর্টের সহযোগিতায় নির্মিত। অ্যাটমস্ট্রয়েক্সপোর্ট এর সহযোগিতায় নির্মিত হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট 2013 সালে চালু হয়েছিল। মানে কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্রের যে প্রথম ইউনিট এটা চালু হয়েছিল 2013 সালে এবং দ্বিতীয়টি চালু হয়েছিল 2016 সালে। ঠিক আছে, এটি তামিলনাড়ুর কুদানকুলাম জেলায় অবস্থিত। তামিলনাড়ুর কুদানকুলাম জেলায় অবস্থিত। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলেছে। প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, প্রায় 1,000 বছর আগে রচিত। প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, প্রায় 1,000 বছর আগে রচিত। আচ্ছা এটা দেখা যাচ্ছে বেদ, বেদ কয় প্রকার বলো তো আমাদের? বেদের 4টি ভাগ। বেদের 4টি ভাগ কি কে? ঋগ্বেদ, ঋক, সাম, সরি যদু এবং অথর্ব। তো এটি হলো টোটাল আমাদের 4টি। ঠিক আছে, এর মধ্যে সবথেকে প্রাচীনতম বেদ কি? ঋগ্বেদ হলো সবথেকে প্রাচীনতম বেদ। ঠিক আছে, প্রায় কত বছর আগে? এটি 3500 বছর আগে বা 3500 বছর আগে। ঠিক আছে, আর যে ঋগ্বেদের কটি ভাগ আছে বলো তো? ঋগ্বেদের ভাগ হলো 10টি ভাগ আছে। ঋগ্বেদের 10টি ভাগ আছে, যেগুলি মণ্ডল নামে পরিচিত। ঠিক আছে, ঋগ্বেদ 10টি গ্রন্থে বিভক্ত, যা মণ্ডল নামে পরিচিত। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। ভারতীয় সংবিধানে কোন ধারাগুলি ধর্মের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করে? ভারতীয় সংবিধানে কোন ধারাগুলি ধর্মের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করে? কোন ধারা কি বলেছে? ধারা 60, 65, ধারা 21 থেকে 24, ধারা 25 থেকে 28 নাকি 30 থেকে 35? দেখতে হবে 25 থেকে 27 হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার হলো 25 থেকে 28, তাহলে এটা 25 থেকে 28 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভারতীয় সংবিধান তোমার গৃহীত কবে হয়েছিল বলো তো? 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান। 26শে নভেম্বর থেকে সংবিধান দিবস বলা হয় এবং 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলা হয়। ঠিক আছে, আর এইটা দেখো 25 থেকে 28 যেগুলো কি হচ্ছে, কী কী ভাব?
আচ্ছা 25, ধারা 25 কে, ধারা 25 হলো তোমার বিবেকের স্বাধীনতা, ঠিক আছে? বিবেকের স্বাধীনতা বা ধর্ম পালন, তুমি যেটা বিবেক থেকে বিশ্বাস করো সেটা, ঠিক আছে, তার স্বাধীনতা। 26এরটা কি আছে? 26এরটা আছে তোমার ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, মানে তুমি যে কোনো ধর্মীয় বিষয় তুমি পরিচালনা করতে পারো, তার জন্য নিজের স্বাধীনতায় করতে পারো, কেউ বাধা দিতে পারবে না, ঠিক আছে? আর 27এরটা কি? কোনো নির্দিষ্ট ধর্মীয় সংগঠন থেকে কর মুক্তি, ঠিক আছে? মানে তোমার ধরো তুমি একজন অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের কোনো একটা কার্যকলাপের জন্য তুমি কর চাইছে, তুমি সেটা দিতে বাধ্য নও, তুমি মন থেকে দিতে পারো কিন্তু সেটা দিতে বাধ্য নও, তারপর তোমায় জোর করতে পারবে না, সেটাই তোমার আর্টিকেল 27 নিশ্চিত করে। এবং ধারা 28 কি আছে? ধারা 28 আছে তোমার নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বা ঠিক আছে, ধর্মীয় শিক্ষা বা পুজো অংশগ্রহণ থেকে মুক্তি, ঠিক আছে? কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, মানে ধরো আমাদের স্কুলে সরস্বতী পুজো হয়, বা কোনো একটা অন্য ধর্মের মানুষ সে চাইলো না, সে না আমি সরস্বতী পুজোতে আসবো না, তো সেটা নিজের ইচ্ছা এসে করতে পারে, ঠিক আছে? তাতে তুমি বাধা দিয়ে, তাতে আমরা বাধা প্রদান করতে পারবো না বা করার অধিকার নেই, যে সেইটা নিশ্চিত করে ধারা 28। পরের প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্ন কি বলছে? ড্যাশ নৃত্যশৈলী দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে উদ্ভূত। ড্যাশ নৃত্যশৈলী দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে উদ্ভূত। কেবলমাত্র মোহিনীআট্টম, কথাকলি এবং মোহিনীআট্টম, কেবলমাত্র কুচিপুড়ি, এই কেবলমাত্র কত্থক? তো এটা কি বলো তো? কথাকলি এবং মোহিনীআট্টম। কথাকলি এবং মোহিনীআট্টম এটি কেরালা রাজ্যে দুটি ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে? ক্লাসিক্যাল ডান্স এগুলি। মোহিনীআট্টম। কুচিপুড়ি, কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশের। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের। কত্থক, কত্থক হলো উত্তর ভারতের, মেনলি উত্তরপ্রদেশের, ঠিক আছে? তা আমাদের মোট কটি শাস্ত্রীয় নাচ আছে বলো তো? মোট শাস্ত্রীয় নাচ আছে, সঙ্গীত নাটকে একটা আমি দ্বারা অ্যাপ্রুভ করা শাস্ত্রীয় নাচ হলো 8টি, ঠিক আছে? আর ভারতের সংস্কৃতি মন্ত্রক দ্বারা অ্যাপ্রুভ করা শাস্ত্রীয় নাচ হলো 9টি। তো সেইগুলো কী কে? ভারতনাট্যম, ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, কত্থক, ওড়িশি, মণিপুরি, মোহিনীআট্টম, সাত্রিয়া, ঠিক আছে? এই 8টি হলো ভারত, ঠিক আছে, সঙ্গীত নাটক অ্যাপি দ্বারা। আর আরেকটি যে এক্সট্রা যে ভারতীয় সংস্কৃতি মন্ত্রক দ্বারা করা আছে সেটি হলো ছৌ নাচ, ঠিক আছে? ছৌ নাচ। ছৌ নাচ তোমার কোথায় দেখতে পাওয়া যায়? ছৌ নাচ দেখতে পাই তোমার পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, এই 3টি রাজ্যে ছৌ নাচ দেখতে পাওয়া যায়। আর সাত্রিয়া দেখতে পাওয়া যায় আসামে, আর ভারতনাট্যম তামিলনাড়ু, ঠিক আছে? মণিপুরে মণিপুরি, উড়িষ্যায় উড়িষ্যি, বাকিগুলো এখানে বলে দিলাম। পরে প্রশ্নটা দেখো কি বলেছে, যে 2011 সালের ওডিআই বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2011 সালের ওডিআই বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রেলিয়া, শুধুমাত্র ভারত, ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ, শুধুমাত্র শ্রীলঙ্কা বাংলাদেশ। তা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই 3টি দেশেই অনুষ্ঠিত হয়েছিল 2011 সালের ওডিআই বিশ্বকাপ, ঠিক আছে? ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই 3টি দেশই যৌথভাবে অনুষ্ঠিত করেছিল। আচ্ছা, ফাইনালের ম্যাচটি ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? এখানে ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল। 2011 সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল কে? ভারত জিতেছিল, ঠিক আছে? ভারত জিতেছিল। আর তোমার টুর্নামেন্টে মোট 14টি দল 49টি ম্যাচে অংশগ্রহণ করেছিল। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল, বিশ্বকাপে ব্যবহার করা হয়েছিল, মানে ডিআরএস সিস্টেমটা
এটা প্রথমবারের মতো বিশ্বকাপে কোন বিশ্বকাপে ব্যবহার করা হয়েছিল? 2011 সালে ক্রিকেট বিশ্বকাপে ব্যবহার করা হয়েছিল। তা 2011 সালে ওডিআই ক্রিকেট যে বিশ্বকাপ হয়েছিল সেখানে ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিলেন বলে তো? সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তোমার গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। গৌতম গম্ভীর কত করেছিলেন? 97 রান, এবং ধোনি করেছিলেন 91 নট আউট ছিলেন। ঠিক আছে। আর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন জাহির খান, এবং তার সঙ্গে ছিলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। এই দুজনে একসঙ্গে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন। এবং টুর্নামেন্টের যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট তিনি ছিলেন কে? ভারতের যুবরাজ সিং। ঠিক আছে, ভারতের যুবরাজ সিং ছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। ক্রিপস মিশন ভারতে কোন বছর এসেছিল? ক্রিপস মিশন ভারতে কোন বছর এসেছিল? 1932, 1922, 1952 নাকি 1942? ক্রিপস মিশন এসেছিল 1942 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই টাইমে, তখন ক্রিপস মিশন ভারতে এসেছিল। মিশনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস। এই স্টাফোর্ড ক্রিপসের নাম থেকেই এটা ক্রিপস মিশন হয়েছে, যিনি ব্রিটিশ ক্যাবিনেটের একজন সদস্য ছিলেন। ঠিক আছে। আর ক্রিপস মিশন যুদ্ধের পর ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস প্রস্তাব করেছিল, কিন্তু ভারতীয় নেতারা এটি প্রত্যাখ্যান করেছিল। ঠিক আছে। পরে প্রশ্নটা দেখো যে ভারতীয় সংবিধানে ধারা ড্যাশ মৌলিক অধিকার প্রয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টকে একটি বিস্তৃত মূল এখতিয়ার দেয়। ভারতীয় সংবিধানের ধারা ড্যাশ মৌলিক অধিকার প্রয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টকে একটি বিস্তৃত মূল এখতিয়ার দেয়। ধারা 31, 226, 13 নাকি 32? সেটি হবে অপশন টি, ধারা 32। ঠিক আছে। ধারা 32 হলো এটি তোমার সুপ্রিম কোর্টকে তোমার নির্দেশনা বা রিট জারি করার ক্ষমতা দেয় একটা। ঠিক আছে। ডক্টর ভীমরাও আম্বেদকর এই ধারাকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন। তাই ডক্টর বি.আর. আম্বেদকর কোন সংবিধানের কোন ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন? ধারা 32। ঠিক আছে। এই ধারা সুপ্রিম কোর্টকে নির্দেশনা বা আদেশ বা রিট জারি করার ক্ষমতা প্রদান করে। ঠিক আছে। ভারতীয় সুপ্রিম কোর্ট 28 জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 28 জানুয়ারি 1950 সালে। ঠিক আছে। ভারতের সুপ্রিম কোর্টের এখন প্রধান বিচারপতি কে? ডিওয়াই চন্দ্রচূড় হলেন ভারতের সুপ্রিম কোর্টের এখন প্রধান বিচারপতি। ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন বলে তো? মীরা সাহেবী ফতেমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো। 2023 সালের অগস্ট মাসে নীরজ চোপড়া হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে ড্যাশ পদক জিতে ইতিহাস রচনা করেছিলেন। ঠিক আছে। হাঙ্গেরির বুদাপেস্টে তিনি এদিকে জ্যাভেলিন থ্রো ইভেন্টে কী পদক জিতেছিলেন? তিনি সোনা জিতেছিলেন। ঠিক আছে। হাঙ্গেরিতে তিনি সোনা জিতেছিলেন। তিনি এর আগে 2020 সালের টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। ঠিক আছে। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন এবং 2024 সালের প্যারিস অলিম্পিকে তিনি রূপো জিতেছেন, সেকেন্ড হয়েছেন। ঠিক আছে। সিলভার 2024 সালের প্যারিস অলিম্পিকে তিনি সিলভার জিতেছেন। পরে প্রশ্নটা দেখো। ডক্টর মানসুখ মান্ডাভিয়া
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ এবং রসায়ন ও সারমন্ত্রী এবং শ্রী অশ্বিনী বৈষ্ণব রেলপথ, যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী কবে জন ঔষধি ট্রেন উদ্বোধন করেছিলেন? মানে এনারা সব মন্ত্রী মিলে জন ঔষধি ট্রেন উদ্বোধন করেছিলেন। এটি কবে করেছিলেন? 2023 সালে। ঠিক আছে, 2023 সালে করেছিলেন। তো এইটি কি এইগুলোর এই প্রকল্পের যে লক্ষ্য, সেই প্রকল্পের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো বিশেষ করে দরিদ্র বা জনগণের জন্য, বা বিশেষ করে দরিদ্র এবং অসহায়দের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ সরবরাহ করা। মানে কম দামে ভালো ওষুধ সরবরাহ করার লক্ষ্য ছিল জনঔষধি ট্রেনের প্রধান লক্ষ্য। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে। ফাতরপা যাত্রা এবং ম্যান্ডো উৎসব নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ফাতরপা যাত্রা এবং ম্যান্ডো উৎসব নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ নাকি গোয়া? কোন রাজ্যের সম্পর্কিত? গোয়ার সঙ্গে সম্পর্কিত ফাতরপা যাত্রা এবং ম্যান্ডো উৎসব। ঠিক আছে, ফাতরপা যাত্রা গোয়ার শ্রী শান্তাদুর্গা ফতরপেকরিন মন্দিরে উদযাপিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। তাহলে ফাতরপা যাত্রা গোয়ার শ্রী শান্তাদুর্গা ফতরপেকরিন মন্দিরে উদযাপিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। গোয়ার অন্যান্য জনপ্রিয় উৎসবের মধ্যে রয়েছে কার্নিভাল, সিগমো এবং সাও জোয়াও। ঠিক আছে, এইগুলো গোয়ার উৎসব। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। 2023 সালের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি বিলটি জাতীয় রাজধানী সিভিল সার্ভিস কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্য সচিব এবং কে? 2023 সালে রাজধানী অঞ্চল দিল্লি বিলটি জাতীয় রাজধানী সিভিল সার্ভিস কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে, যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্য সচিব এবং কে রয়েছেন? মধ্যে রয়েছেন ভারতের ক্যাবিনেট সচিব, ভারতের রাজস্ব সচিব, দিল্লির শিক্ষামন্ত্রী নাকি দিল্লির প্রধান গৃহ সচিব? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিল্লির প্রধান গৃহ সচিব। ঠিক আছে, তাহলে কে কে রয়েছে? মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্য সচিব এবং দিল্লির প্রধান গৃহ সচিব। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো 18 নম্বর প্রশ্ন, যে ঠান্ডা এবং সংকুচিত করলে নিম্নলিখিত কোন গ্যাসটি গ্যাস থেকে সুপার ক্রিটিক্যাল তরল অবস্থায় পরিবর্তিত হতে পারে? সুপার ক্রিটিক্যাল তরল, কালকে আমি একটা তোমাদের বলেছিলাম প্রশ্ন, যে প্র্যাকটিস সেট করাচ্ছিলাম, যে শুষ্ক বরফ নিচের কোন গ্যাসকে শুষ্ক বরফ বলা হয়? তো সেটা উত্তর ছিল CO2 বা কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। তো তখন আমি বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইড সরাসরি তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়, সরাসরি গ্যাস থেকে কঠিনে রূপান্তরিত হয়, এটি তরল হতে পারে না। ঠিক আছে, তো এটাকে বলে সুপার ক্রিটিক্যাল তরল। ঠিক আছে, কিন্তু একদম যেমন জলের মতো তরলে তোমার পরিবর্তিত হতে পারে না, ঠিক আছে, সুপার ক্রিটিক্যাল তরল অবস্থায় পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, তো এটা তাহলে কি কার্বন ডাই অক্সাইড তোমার হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর। সুপার ক্রিটিক্যাল তরল পদার্থ হলো পদার্থের একটি অবস্থা যেখানে পৃথক তরল এবং গ্যাসের পর্যায় থাকে না। ঠিক আছে, মানে ওটা ঠিক তরল নাকি গ্যাস ঠিক বোঝা যাবে না। ঠিক আছে, সেটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল তরল। আচ্ছা, CO2 এর ক্রিটিক্যাল তাপমাত্রা এবং চাপ কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হলো 73.8 atm। পরে প্রশ্নটা দেখো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা ছিল 121.1 কোটি, যার মধ্যে ড্যাশ মহিলা জনসংখ্যা ছিল। মানে 121 কোটির মধ্যে
কত জনসংখ্যা ছিল সেই কোটির হিসাবটা তোমাকে চাইনি, কত শতাংশ ছিল সেটা চেয়েছে। 42.5%, 48.5%, 44.5%, নাকি 46.5%? তো সেটা হবে 48.5%। ঠিক আছে, 48.5% ছিল মহিলা জনসংখ্যা। তার মানে পুরুষ জনসংখ্যা কত হচ্ছে? তাহলে তার মানে পুরুষ জনসংখ্যা হবে তোমার 51.5, ঠিক আছে, পার্সেন্ট। আর যেটা বলছিলাম যে 2011 জনগণনা অনুসারে সব থেকে যে জনসংখ্যাযুক্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে ছিল সবচেয়ে বেশি মানুষ বসবাস করতো। আর সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য ছিল সিকিম, ঠিক আছে, সিকিম। আর সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য ছিল বিহার। বিহারে সবচেয়ে বেশি জনঘনত্ব ছিল, ঠিক আছে। আর সবচেয়ে শিক্ষিত রাজ্য ছিল কেরালা। কেরালা ছিল সবচেয়ে শিক্ষিত রাজ্য, এবং সবচেয়ে কম শিক্ষিত রাজ্য এটাও ছিল বিহার, ঠিক আছে। এইগুলো একটু মনে রেখে দেওয়া। পরে প্রশ্নটা দেখো, আজকে আমাদের 20 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, যে ধারা 43 গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে কুটির শিল্পের উন্নয়ন করার চেষ্টা করবে। এটি ড্যাশ নীতির ওপর ভিত্তি করে একটি নির্দেশিকা। তো কুটির শিল্পী, যেটা তোমরা ধরলেই বুঝতে পারবে যেটি গান্ধী, কারণ মহাত্মা গান্ধীর সঙ্গে তোমরা দেখেছো সেই নিশ্চয়ই চরকা, মহাত্মা গান্ধীর সঙ্গে চরকার ছবিটা নিশ্চয়ই তোমাদের অনেকেরই মনে থাকবে, ঠিক আছে। তো কুটির শিল্প এটা তাহলে গান্ধীবাদী হবে, ঠিক আছে। তো চরকার ছবিটাই খানিকটা এরকম, ঠিক আছে। তো এটা হবে গান্ধীবাদী, অপশন সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। আরেকটা দেখে নাও, এই ধারা রাজ্যকে গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে কুটির শিল্পের উন্নয়ন করার নির্দেশ দেয়, ঠিক আছে। কোন ধারা? ধারা 43। কুটির শিল্পের উন্নয়ন মহাত্মা গান্ধীর স্বনির্ভর গ্রামীণ অর্থনীতির দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ, এটা বললাম গান্ধীবাদী। আর রাষ্ট্রীয় নির্দেশিকা নীতি বা ডিপিএসপিতে অন্যান্য গান্ধীয় নীতির মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রচার, ধারা 40, গ্রাম পঞ্চায়েতের প্রচার, এবং নেশাজাতীয় পানি এবং মাদকদ্রব্য নিষিদ্ধ করা, এটা হচ্ছে ধারা 47। তাহলে গ্রাম পঞ্চায়েতের প্রচার রয়েছে ধারা 40, এবং নেশাজাতীয় পানি এবং মাদকদ্রব্য নিষিদ্ধ, এটা রয়েছে ধারা 47, ঠিক আছে। এইগুলি গান্ধীবাদী নীতি অনুসরণ করে। আর একটা তোমার ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে রাখবে আর্টিকেল 44। আর্টিকেল 44 এটি ইম্পর্টেন্ট, বারবার এসেছে। এটি হলো ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, যেটা আর্টিকেল 44 এর সঙ্গে যুক্ত। তাহলে এই ছিল আজকে আমাদের 20টা প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে একটু অনুপ্রেরণা পাই ভিডিওগুলো বানানোর জন্য। আর তোমরা যে পিডিএফটা, এটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ফুল পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। এই তোমার প্রশ্ন সব এক্সট্রা ডিটেলস সব ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।